এই যে শব্দগুচ্ছগুলোর মধ্যে দেখো লক্ষ্য করে একটা সাবজেক্ট পাওয়া যাচ্ছে আর একটি ফাইনাইট ভার্ব পাওয়া যাচ্ছে। আমরা যখন ফ্রেজ করেছিলাম সেখানে কিন্তু কোনো ধরনের সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব পাওয়া যায়নি। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, এই লেসনটিতে আমরা ক্লজ সম্পর্কে জানা চাই। এর আগে আরেকটি লেসনে তোমরা ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছিলাম। যখন ফ্রেজ সম্পর্কে আমরা আলোচনা করি তখন কিন্তু আমাদের মনে আরেকটা প্রশ্ন জেগেই যায়, তাহলে ক্লজটা কি, এই দুটার মধ্যে পার্থক্যটা কি, দুইটা বিষয় নিয়ে আমরা একটু আজকে এই লেসনটিতে জানার চেষ্টা করব। চলো আমরা খুব সুন্দরভাবে এবং খুব সহজে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। ঠিক ফ্রেজের মতনই এখানে আমি একটু ওয়ার্ড প্রথম নিলাম ম্যান, তারপর আমি বসিয়ে দিলাম দা, এরপরে একটি ভার্ব নিলাম স্পিক, এরপরে একটি অ্যাডভার্ব নিলাম লাউডলি। দেখো এখানে আমরা মোট এক এক করে 4টি ওয়ার্ড নিয়েছি। এই 4টি ওয়ার্ড যদি আমরা একত্রে যুক্ত করি তাহলে আমরা একটি শব্দগুচ্ছ পাবো। সেই শব্দগুচ্ছটা হবে এরকম, দ্য ম্যান স্পিক্স লাউডলি। এবার আরেকটি শব্দ নেই বয়, তার আগে এই, এবং ঠিক তার পরে ইজ ওয়েটিং। আমরা ফ্রেজের ক্ষেত্রে শুধু নিয়েছিলাম ওয়েটিং, এখানে নিলাম ইজ ওয়েটিং, লক্ষ্য রাখবে। এরপরে একটি প্রিপোজিশনাল ফ্রেজ দিলাম ইন দ্য রুম, এবং এই শব্দগুলোকে যদি আমরা এই 4টা শব্দগুলোকে যদি আমরা একত্র করে বসাই আরেকটি শব্দগুচ্ছ পাবো, যা হলো বয় ইজ ওয়েটিং ইন দ্য রুম। এখন এই যে দুইটি শব্দগুচ্ছ আছে, এই শব্দগুচ্ছগুলো মধ্যে আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে একটি সাবজেক্ট আছে ম্যান, ভার্ব হিসেবে আছে স্পিক। ঠিক পরেরটাতে সাবজেক্ট হিসেবে আছে এ বয় এবং ভার্ব হিসেবে আছে ইজ ওয়েটিং। তারপর ইন দ্য রুম এটা একটা অ্যাডভার্বিয়াল, এবং উপরটাতে আছে লাউডলি, এটা একটা। এই যে শব্দগুচ্ছগুলোর মধ্যে দেখো লক্ষ্য করে একটা সাবজেক্ট পাওয়া যাচ্ছে আর একটি ফাইনাইট ভার্ব পাওয়া যাচ্ছে। আমরা যখন ফ্রেজ করেছিলাম সেখানে কিন্তু কোনো ধরনের সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব পাওয়া যায়নি। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে এই জায়গাটায় বলতে পারি এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস which consist of a subject and a finite verb is called clause। এবং আমরা সংজ্ঞাটাতে তাই কিন্তু পাবো, একগুচ্ছ শব্দ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, এমন যদি একটি শব্দগুচ্ছ পাই তাহলে তাকে আমরা ক্লজ বলবো। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা কিন্তু আমরা সেন্টেন্সও বলতে পারি? অবশ্যই সেন্টেন্স হওয়ার পূর্ব শর্ত হলো এই শব্দগুচ্ছগুলোকে অবশ্যই ক্লজ হতে হবে। একটি প্রিন্সিপাল ক্লজ অবশ্যই সেন্টেন্স হতে পারে, তবে তারপরে অবশ্যই এন্ড মার্কিং যে পাংচুয়েশন গুলো আছে, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক, এগুলো ব্যবহার করতে হয়, তাহলে সেটা সেন্টেন্সে রূপান্তর করা সম্ভব। যাই হোক, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করব। এখন আমরা দেখি যে আসলে কত ধরনের ক্লজ আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লজ। ক্লজকে সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রিন্সিপাল ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যদি সহজে বলা হয় যেগুলো একটা ক্লজ যে নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারে না। এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা এখানে বুঝতে পেরেছি। নেক্সট কোনো ক্লাসে আমরা প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজের সাথে সেন্টেন্সের পার্থক্য কি, এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা যাব। সেই জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে হবে, এবং তোমাদের ছোট ছোট কমেন্ট, এই উৎসাহগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে আর নতুন নতুন ভিডিও তৈরি করার। ধন্যবাদ সবাইকে।